হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের আলকেমি ল্যাবের নতুন একটা সলভ লেকচারে স্বাগতম। তো ভাই আমরা হচ্ছে ফিজিক্সের প্রশ্নগুলো দেখতেছিলাম বুয়েট প্রিলির। সো আমরা 23-24 কিন্তু অলরেডি দেখে ফেলছি। আজকে হচ্ছে আমরা 22-23 সেশনটা দেখার চেষ্টা করব। ওকে, তো চলো আমরা স্টার্ট করে ফেলি। আচ্ছা দেখি প্রথমে কি বলছে 35 নম্বর প্রশ্নে যে কারেন্ট বিবর্ধন গুণাঙ্ক আলফা এটা আসলে কত। হ্যাঁ, আলফা ইকুয়াল টু আইসি বাই আইএ, এসব কিন্তু আমরা বইয়ের সরাসরি ফর্মুলা, এসব কিন্তু আমরা জানি মোটামুটি। চলো আগাই। দেখি যেসব তরল কাচকে ভেজায় না তাদের স্পর্শকোণ কত হয়? ভিজাইলে সূক্ষ্মকোণ লেস দেন 90 ডিগ্রি, আর না ভিজাইলে কিন্তু স্থূলকোণ মোর দেন 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি অপেক্ষা কিন্তু বড়। তার উত্তর হচ্ছে অপশন সি। ওকে, চলো আগাই। পরেরটা দেখি কি বলছে। কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু মানে টি হাফের মানটা আমাদের কাছে দেওয়া আছে, সেটা কত? 10 দিন। এটা যদি 75% ক্ষয় হইতে হয় তাহলে কত সময় মেনলি লাগবে? এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা গত সব লেকচারও কিন্তু দেখছিলাম। আমাদের ফর্মুলা কি ছিল? n/n0 ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সেখানে আমরা কি দেখতাম? ln 2 ডিভাইডেড বাই টি হাফ ইনটু টি। ওকে, এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই তাহলে কিন্তু কাজ হয়ে যায়। আচ্ছা কি বলছে দেখো, এখানে মেনলি সময়টা বের করতে বলছে, তাই না? তো এখানে তুমি যদি চিন্তা করে দেখো 75% যদি ক্ষয় হয় কত পার্সেন্ট বাকি থাকবে? 25%। সো 25% মানে হচ্ছে 25/100, তাই তো? 100-র মধ্যে 25, রাইট? আচ্ছা, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ln 2/10 ইনটু টি। ওকে, এরকম বিষয়টা। আচ্ছা এখন যদি আমি দুই সাইডে লন নেই তাহলে এখানে কি আসে? এখানে আসা হচ্ছে ln 0.25। আর এখানে কি আসবে? ln ই বাদ চলে যায়, তার মানে মাইনাস ln 2 ডিভাইডেড বাই 10 ইনটু টি, তাই না? সো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন কিন্তু এখন আমরা ক্যালকুলেটরে বসাইলেই সলভ করে ফেলতে পারি, তাই না? এটা নেগেটিভ আসবে, মাইনাসে মাইনাসে বাদ চলে যায়, তাহলে আমাদের মোটামুটি টি এর কিন্তু একটা ভ্যালু পাই, তাই তো? টি এর একটা ভ্যালু পাওয়া যায়, সেই ভ্যালুটা হচ্ছে 20। তাহলে 20 দিন লাগবে, 20 ডেজ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখি 20 দিন কোথায় আছে? এই যে অপশন সি। ঠিক আছে, তুমি এটাকে কিন্তু চাইলে আরেকটা শর্ট মেথডও করতে পারো, এটা আমরা গতদিন দেখছিলাম। চিন্তা করে দেখো, আমাদের হাফ লাইফ মানে কি 50% ক্ষয় হবে, তাই না? তার আগে ছিল ধরো হচ্ছে 100%। 100 থেকে যদি আমি অর্ধেক ক্ষয় করে ফেলি, তাহলে কত হয়ে যাবে? 50%। এটার জন্য একটা টি হাফ লাগবে, সেটা কত? 10 দিন। ওকে, বুঝতে পারলাম, 10 দিন। এই 50% যদি আবার অর্ধেক হয়ে যায়, 25% হয়ে যায়, তাহলে এখানে কিন্তু আরেকটা হাফ লাইফ লাগবে, মানে 10 দিন। বলছে কি 75% ক্ষয় হবে, তাহলে বাকি থাকবে কত পার্সেন্ট? 25%, তাই না? তার মানে আমাদের এখানে যতটুকু সময় লাগে সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো 10 + 10 কত হয়? 20, তাই না? এভাবে চাইলে তোমরা হিসাব করতে পারো। আচ্ছা গেল। পরেরটা দেখি কি বলছে। একটি স্প্রিং এর জন্য সরণ যদি হয় 2 সেন্টিমিটার, এই সময় যদি মানে এই সরণে যদি স্থিতিশক্তি গতিশক্তির 1/3 হয় তাহলে বিস্তার কত হবে, তাই না? মানে এ এর মানটা মিললেই জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা তাহলে এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো আমাদের ইকুয়েশনটা কি বলা হচ্ছে, যে স্থিতিশক্তি হচ্ছে গতিশক্তির 1/3, তাই না? তার মানে তুমি যদি এখানে চিন্তা করো পটেনশিয়াল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি 1/3, তাই না? বিষয়টা এরকম। আচ্ছা এখন যদি আমরা এখানে ফর্মুলা বসাই তাহলে খেয়াল করে দেখো আমাদের পটেনশিয়াল এনার্জি কত ছিল? স্প্রিং এর বিভব শক্তি ½ x², তাই না? আর টোটাল এনার্জি কত ছিল? ½ a²। সেখান থেকে ½ x² বাদ দাও, তাহলে ½ তোমার কমন চলে যায়, ½ কমন গেলে থাকবে কি a² - x², তাই না? আচ্ছা এখন তুমি যদি এখানে কাটাকাটি করতে চাও তাহলে দেখো ½ বাদ যায়, কে বাদ যায়, তাই না? আচ্ছা থাকলো কি এখানে? এখানে থাকলো হচ্ছে x², তাই না? x এর মানটা কিন্তু 2 সেন্টিমিটার, তাহলে বসায় দাও, তাহলে 2²। এখানে কত? 1/3। আমি এখান থেকে a² এর মানটা বের করতে চাচ্ছি, আর এখানে হয়ে যাচ্ছে কি 2², তাই না? এরকম বিষয়টা আমাকে a² এর মানটা মেনলি বের করতে হবে, তাই তো? আচ্ছা তাহলে চিন্তা করে দেখো এর মানটা কত হবে। এখানে যদি 3 × 4 = 12 হয়, 12 সাথে তুমি আরো 4 যোগ করে দাও, 16। তাহলে এখানে হবে √16 which is equal to 4, তাই তো? তাহলে 4 সেন্টিমিটার, এটাই আমাদের উত্তর। নেগেটিভ মানটা কিন্তু আমরা ইগনোর করছি, তাই না?
আচ্ছা, এসব এসব তোমরা আসলে বুঝবা। উত্তর হচ্ছে 4 সেন্টিমিটার। চলো আগে কি বলছো দেখো, কমন বেস ট্রানজিস্টরে আমাদের কালেক্টর প্রবাহ, তাই তো, তার মানে আইসি এর মান এখানে বলা আছে, সেটা কত 47 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 96 মাইক্রো অ্যাম্পিয়ার হয়েছে। ওকে, বুঝলাম। এমিটার প্রবাহ মানে হচ্ছে আইই, সেটা কত হয়েছে 100 থেকে 150 হয়েছে। ওকে, বুঝতে পারলাম। কারেন্টের অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর মানে বিবর্ধক গুণাঙ্ক, আলফার মানটা মেনলি জানতে চাওয়া হচ্ছে, তাই না? তো আমরা যদি এখানে আলফার ইকুয়েশনটা বসাই দিই, আলফা ইকুয়াল টু ডেল আইসি বাই ডেল আইই, তাই না? যদি এরকম পার্থক্য দেওয়া থাকে অবশ্যই, মানে এরকম যদি রেঞ্জ দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা পার্থক্য নিব। ওকে, আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো, আইসি দেওয়া আইই দেওয়া, বসাই দিলে হচ্ছে কাজ। তাহলে এখানে কি হবে, বড়টা থেকে ছোটটা বাদ দিবা তুমি, তাহলে 96 মাইনাস 47, উপরে নিচে দুইটাই কিন্তু মাইক্রো, সো এটা হিসাব আর লাগবে না। এমিটার হচ্ছে 150 মাইনাস 100। ওকে, এটা কিন্তু কোনো একক নাই, হ্যাঁ, মাথায় রাখতে হবে। এটা করলে কত আসে 0.98। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখি কোথাও আছে কিনা, দেখো 0.98। হ্যাঁ, আচ্ছা, গেল। চলো আগাই। তারপর দেখো কি বলা হয়েছে যে মিউ নট এপসাইলন নট এটার মাত্রা কত। হ্যাঁ, অনেক কঠিন মনে হতে পারে, আমি মিউ নটের মাত্রা বের করবো, এপসাইলন নটের মাত্রা বের করবো, তারপর রুট করবো, তাই না? মানে প্রত্যেকটা পাওয়ারকে আমরা 2 দিয়ে ভাগ দিব। আসলে কি এত কঠিন করে করব না, আমরা একটু সহজ করে চিন্তা করতে পারি। কিরকম ভাবে তুমি চিন্তা করে দেখো, আলোর বেগ সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট। এটা কি তোমরা জানো না? হয়তো তোমরা জানো, অথবা এই ইকুয়েশনটা দিয়ে কিন্তু আমরা এটাকে সলভ করে ফেলবো। হ্যাঁ, বইয়ের ইকুয়েশন, তপন স্যারের বই একদম সুন্দর করে এটা লেখা আছে। আমার লাগবে কিন্তু এই জিনিসটা, নিচের জিনিসটা। তাহলে এই জিনিসটা যদি জানতে চাই তাহলে দেখো তো এটা কি আসে, 1/c, তাই না? 1/c আসে। তাহলে এখন একটু খেয়াল করে দেখি যে সি এর মাত্রাটা কি ছিল বলতো। সি এর এককটা তো মিটার পার সেকেন্ড, তাই না? তার মানে লেন্থ টাইম ইনভার্স 1, তাই না? তুমি এটাকে কি করবা, উল্টা করে দিবা, তার মানে আলটিমেটলি কি পাচ্ছ, টাইম লেন্থ ইনভার্স 1, তাই তো, টিএল ইনভার্স 1। দেখি কোথাও আছে কিনা, টিএল ইনভার্স 1, এই যে দেখো এখানে কিন্তু আছে, তাই না? তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। বুঝতে পারলাম, চলো আগাই। কি বলছো দেখো, স্যাটেলাইটের গতিশক্তির সমীকরণ কোনটি। এটা সরাসরি আমরা ফর্মুলা আকারে মনে রাখতে পারি। তুমি যদি ডিরাইভেশনটা বা জিনিসটা যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে খেয়াল করে দেখো, এই যে আমাদের একটা গ্রহ, তাই না? এই গ্রহের একটা নির্দিষ্ট কক্ষপথ, একটা নির্দিষ্ট উচ্চতা, একটা উপগ্রহ বা স্যাটেলাইট ঘুরতেছে। ধরো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে, বা এই গ্রহটার ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এটার উচ্চতা কত হবে এইচ। তাহলে সেন্টার থেকে ওই উপগ্রহটার দূরত্ব কত হবে আর প্লাস এইচ। একটু কি বুঝলাম, আর প্লাস এইচ। আচ্ছা, এবার চিন্তা করে দেখো, ও যদি এই গ্রহটাকে কেন্দ্র করে ঘুরতে চায় তাহলে কি লাগবে, ওর কিন্তু এরকম ভাবে যে ঘুরতে হবে, তাই না? রাইট, তাহলে ওর কিন্তু একটা কেন্দ্রমুখী বল লাগবে, রাইট? কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে গেলে একটা কেন্দ্রমুখী বল লাগে বা সেন্ট্রিপেটাল, হ্যাঁ, সেন্ট্রিপেটাল ফোর্স লাগে। আচ্ছা, তাহলে এই যে মেইনলি সেন্ট্রিপেটাল ফোর্স এফসি, এটা কে দিবে বলতো? এটা কিন্তু তাদের মধ্যবর্তী মাধ্যাকর্ষণ বলটা দিবে, তাই তো? আচ্ছা, যদি আমি এটা ঘুরাইতে চাই তাহলে হচ্ছে এর স্পর্শক বরাবর একটা রৈখিক বেগও থাকতে হবে, তাই না? এটা ধর আমরা চিন্তা করলাম হচ্ছে এফ, আচ্ছা সুন্দর মাত্র এফই বললাম, তাই না? তাহলে চিন্তা করে দেখো, যদি এই এফ আর এই এফ সি যদি সমান চলে আসে তখনই কিন্তু সে একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যে স্টেবল থাকতে পারবে, তাই না? একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারবে, তাছাড়া কিন্তু এরকম হবে না। তার মানে এখানে ইকুয়েশনটা কিরকম চলে আসে দেখো, হ্যাঁ, তাহলে এফ ইকুয়াল টু এফ সি, তাই না? আচ্ছা, এখন বলো বৃত্তাকার কক্ষপথে যদি ঘুরতে চাই তাহলে স্পর্শক বরাবর বেগটা কত আসে, এম বি স্কোয়ার বাই আর। এটা কি সবাই জানি আমরা কিন্তু জানি। আচ্ছা, এখানে মেনলি আর মানে কি, মধ্যবর্তী দূরত্ব কত, সেটা আর প্লাস এইচ, তার মানে সেটা সে আরটা হয়ে যাবে আলটিমেটলি আর প্লাস এইচ। আচ্ছা, আর এখানে মেনলি আমরা কি করব, মধ্যবর্তী মাধ্যাকর্ষণ বল, তাই না? নিউটনীয় বলটা কত আসে, জি এম এম বাই আর স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে আর প্লাস এইচ। বুঝতে পারলাম। আচ্ছা, এখন কাজ কি, আমি এখান থেকে বেগের সমীকরণ পাইতে পারি রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, সেটাকে আমরা গতিশক্তির ইকুয়েশনে বসাই দিব, হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা কিন্তু আরেকটু সহজভাবে চিন্তা করতে পারি, কিরকম ভাবে,
একটু খেয়াল করে দেখো, আমার লাগবে কিন্তু গতিশক্তি, তাই না, হাফ এম ভি স্কোয়ার। তার মধ্যে কিন্তু এম ভি স্কোয়ার আগে থেকে আছে। আর এখানে দেখো এই যে আর প্লাস এইচ, এই দুইটার সাথে কিন্তু একটা কাটা যায়, তাই না? তাহলে আমরা সুন্দর মতো যদি উভয় পাশে হাফ দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু এটা কি হয়ে যায়, গতিশক্তি হয়ে যায়, তাই না? তাহলে এখানে কি চলে আসবে, সুন্দর মতো একটা হাফ চলে আসবে সামনে, তাহলে হাফ জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, তাই না? দেখি তো এটা কোথাও আছে, দেখো অপশন বি তে কিন্তু আছে। তার মানে কিন্তু আমরা অনেক বড় একটা অঙ্ককে ছোট 2 লাইনে করে ফেললাম, তাই না, আমাদের কমন সেন্স ইউজ করে। বুঝতে পারলাম? চলো তাহলে আমরা আগাই। চলে আসো পরের প্রশ্নটা কি বলছে দেখো, কোন বস্তুর গতিশক্তি এর নিশ্চল শক্তি যদি 3 গুণ হয়, তাহলে এম এবং এম নটের মধ্যে সম্পর্ক কি, তাই না? তাহলে এখানে নিশ্চয়ই ভর বৃদ্ধি হচ্ছে, তাই না? আচ্ছা দেখি বিষয়টা। তাহলে আমি যদি এটা স্পেসিফিক গতিতে চলনশীল থাকে, তাহলে আমাদের গতিশক্তির ইকুয়েশন কিন্তু হাফ এম ভি স্কয়ার আসে। বাট সেই বেগের কারণে যদি ভরের বৃদ্ধি ঘটে, তাহলে সেটা কিন্তু আমরা ভি চিন্তা করি না, সেটাকে আমরা সি দিয়ে চিন্তা করি, তাই না? রাইট, আপেক্ষিকতা তত্ত্ব দিয়ে চিন্তা করি। সেই ক্ষেত্রে আমাদের গতিশক্তি কত চলে আসে, ডেল এম ইন্টু সি স্কোয়ার। ডেল এম ইন্টু সি স্কোয়ার, এটা কি হবে, নিশ্চল শক্তি মানে এম নট সি স্কোয়ার, এটার কত গুণ, 3 গুণ, রাইট? আচ্ছা এখন ডেল এম মানে কি বলতো, আমাদের বৃদ্ধিপ্রাপ্ত ভর মাইনাস নিশ্চল ভর, তাই তো, এটা বিষয়টা। ঠিক আছে, তাহলে এখন কিন্তু আমরা খুব ইজিলি এখান থেকে ইকুয়েশনটা বের করে আনতে পারি। হ্যাঁ, এম আর এম নট এর মধ্যে দেখাইতে হচ্ছে। তাহলে এটা চলে আসবে হচ্ছে এম সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার এই পাশে চলে গেলে ওই পাশে যোগ হয়ে যাবে, তাহলে 4 এম নট সি স্কোয়ার, তাই না? সি স্কোয়ার বাদ দিয়ে দাও, তাহলে এখানে কি আসবে, এম ইন্টু ইকুয়াল টু 4 এম নট। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো কোথায় আছে, অপশন এ তে, তাই তো, সহজ। চলো আগাই। কি বলছে, কোন দণ্ডের উপাদানে ইয়ং এর গুণাঙ্ক মানে ওয়াই এর মানটা মিললে এখানে দেওয়া আছে 800 গিগাপ্যাসকেল। আচ্ছা ঠিক আছে, দণ্ডের দৈর্ঘ্য যদি আমরা 20% বৃদ্ধি করি, তার মানে এখানে কিন্তু স্মল এল এর ভ্যালু দেওয়া আছে, আমরা ইউজ করব প্রযুক্ত পীড়ন, মানে হচ্ছে এখানে মিললে পি এর মানটা অর্থাৎ এফ বাই এর মানটা বের করতে বলছে, তাই তো, বিষয়টা এরকম। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু কি জানি, ইয়ং এর গুণাঙ্ক ইকুয়াল টু পীড়ন, মানে সেটাকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এফ বাই এ ডিভাইডেড বাই বিকৃতি, তাই না, দৈর্ঘ্য বিকৃতি যেহেতু এখানে বলা হচ্ছে। তাহলে আমাদের বিষয়টা কি আসবে, এল বাই ক্যাপিটাল এল। হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা এখন তুমি যদি এখানে চিন্তা করে দেখো, যদি পি এর মানটা বের করতে চাও, তাহলে কিরকম কি আসে, ওয়াই এর মানটা কিন্তু দেওয়াই আছে 800 প্যাসকেল আর কি। এখন গিগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9, হ্যাঁ, এরকম বিষয়টা। আচ্ছা এটা আমরা অনেকেই ভুল করি, জাস্ট মনে রাখবো। হ্যাঁ, মেগা মানে 10 টু দি পাওয়ার 6, গিগা মানে 10 টু দি পাওয়ার 9, আর টেরা মানে কিন্তু 10 টু দি পাওয়ার 12। আচ্ছা যাই হোক, সো আমরা কিন্তু ওয়াই এর মান পেয়ে গেলাম। আচ্ছা এখন খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এখানে কি করতে হবে, এল বাই এল এর মানটা বসাইতে হবে। কি বলছে সেটা, 20% বৃদ্ধি পায়, তাই না, 20% বৃদ্ধি পায়, মানে আগের দৈর্ঘ্য যদি তুমি চিন্তা করো 1 ইউনিট হয়, নতুন দৈর্ঘ্য কত হবে, 20% বৃদ্ধি করলে 1.2 ইউনিট, তাই না? তাহলে বলো এখানে এল এর মান যদি হয় 1 ইউনিট, ডেল স্মল এল এর মান কত হবে, পার্থক্য 0.2, তাই না? তাহলে এইভাবে তুমি যদি ভ্যালুগুলোকে বসায় দাও, চিন্তা করে অ্যাজিউম করে যদি বসায় দাও, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। অথবা তুমি এখানে কি করতে পারো, যেহেতু বলছে 20%, তুমি পার্সেন্টটাকে দশমিকে নিয়ে যাও, তাহলে 20 বাই 100, তাহলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যায় 20 বাই 100। তাহলে কিন্তু এই ঝামেলাগুলো কোনো প্রয়োজনই হয় না, তাই তো, এটা জাস্ট আমাদের বোঝার জন্য, তোমাদের জাস্ট দেখাইলাম, তোমরা অনেকে এই জিনিসটা আসলে মিস করে যাও। আচ্ছা তাহলে এটা কি আসবে বলতো, এটা কিন্তু আমাদের আসবে হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, হ্যাঁ, এসআই ইউনিট। তাহলে এই ভ্যালুটা কত আসে, 1.6 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এটাই আমাদের উত্তর। আচ্ছা তাহলে দেখো এখানে কোথাও আছে কি, অপশন বি, তাহলে এটাই আমাদের গেল উত্তর। চলো কি বলছে দেখো, এটা সার্কিট দেওয়া আছে, মূল প্রবাহ কত, তাই না? এখানে তাহলে আমাদের কি করতে হবে, তুল্য রোধটা মিললে বের করতে হবে, তারপর আমরা ইকুয়েশন এখানে সলভ করতে পারি। আচ্ছা খেয়াল করে দেখো কি বলা হয়েছে এখানে, যে এই যে দেখো দুইটা যে রোধ আছে, এই দুইটা রোধ কিন্তু কিসে আছে, সিরিজে আছে, তাই না? তাদের সাথে কিন্তু এই রোধটা সমান্তরালে আছে, তাই তো, এরকম। তার সাথে আবার এই রোধটা সিরিজ, এটাও কিন্তু আবার সিরিজ, তাই না বিষয়টা? এগুলো তো বাচ্চাদের জিনিস, তোমরা 9 10 শিখছো এগুলা। তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি এখানে চিন্তা করো, তাহলে এই দুইটা মিলে কত আসে বলতো,
উপরে দুইটা মিলে 10 কত আসবে সিরিজে থাকলে? এই দুইটা মিলে কিন্তু আসে হচ্ছে 20 ওহম, রাইট? 20 সাথে 20 সমান্তরাল আছে, তাই না? তাহলে গুণফল বাই যোগফল কত আসবে? সমান সমান হইলে যতগুলো রোধ তত দিয়ে ভাগ দিবা। 20 দুইটা রোধ, 20/2 কত আসবে? 10। তাহলে এখানে পুরো সার্কিটটা মিলে কত আসবে? পুরো সার্কিটটা মিলে কিন্তু এখানে আসবে হচ্ছে 10। ওকে, তাহলে এই পুরোটা মিলে আসবে কত? 10। ওকে, তাহলে 10 এর সাথে এই 10 হচ্ছে সিরিজে, এই 5 সিরিজে, তাহলে বলো আমাদের আর ইকুইভ্যালেন্ট কত আসবে? 10 যোগ 10 যোগ 5, তাহলে আসবে হচ্ছে আমাদের 25। আর তারপর দেখো আমাদের তড়িৎচালক বল কত? 10 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর মতো আই এর মান বের করতে পারি। আই ইকুয়াল টু ই বাই আর, এই তো, তার মানে 10/25, 10/25, এত অ্যাম্পিয়ার। তাহলে এটা ক্যালকুলেট করে ফেলি, 0.4 অ্যাম্পিয়ার, তাই না? দেখি তো কোথাও 0.4 আছে? নাই, কিন্তু 0.04 আছে, তাই তো? আর এখানে মিলি অ্যাম্পিয়ারে দেওয়া। তো তুমি যদি এখান থেকে মিলি অ্যাম্পিয়ারে যেতে চাও তাহলে কি করতে হবে? 1000 দিয়ে সুন্দর মতো গুণ করতে হবে, তাই না? তার মানে এই যে ভ্যালুটা বের হলো, এই ভ্যালুটাকে আমরা কি করব? 0.4 কে আমরা 1000 দিয়ে গুণ দিব, তাহলে আমাদের মিলি অ্যাম্পিয়ারে চলে আসবে। তাহলে 1 2 3 400 মিলি অ্যাম্পিয়ার, এইটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, বুঝতে পারলাম? তাহলে দেখি কোথাও 400 আছে কিনা, অপশন সি তে আছে, তাহলে এটাই আমাদের উত্তর। ওকে, আচ্ছা গেল, চলো আগাই। আচ্ছা, পয়েন্টিং ভেক্টর নির্ণয়ের সূত্র আসলে কোনটি? দেখো তো পয়েন্টিং ভেক্টর কোনটা ছিল? পি ভেক্টর ছিল হচ্ছে মেইনলি 1/μ0 ই ক্রস বি, ই ক্রস বি। ওকে, এরকম বিষয়টা। আচ্ছা, আবার বলো তো b/μ0 ইকুয়াল টু কি আসে? এইচ আসে না? তোমরা কি এইসব জিনিস জানো? তো এটা যারা হচ্ছে মেইনলি বইটা পড়ছো তারা হয়তো এই বিষয়টা জানো। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, তাই না? আর এটা হচ্ছে μ0টা কি বলতো? চৌম্বক প্রবেশ্যতা, তাই না? আমি যদি এখানে b কে μ0 দ্বারা ভাগ করি, ক্ষেত্রকে যদি প্রবেশ্যতা দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো? চৌম্বক তীব্রতা পাবো, এইচ এর মানটা পাবো। তার মানে b/μ0 এটাকে কিন্তু আমরা এইচ দিয়ে রিপ্লেস করতে পারি, তাই না? তুমি বলতে পারো ভাই ক্রস ভেক্টরে কি করব? আচ্ছা চলো আমরা দেখি। যদি আমরা শুধুমাত্র মান নিয়ে চিন্তা করি, হ্যাঁ, যদি আমরা শুধুমাত্র মান নিয়ে চিন্তা করি, তাহলে এখানে কি আসে? 1/μ0 ইন্টু ই বি সাইন থেটা। ওকে, তাহলে আমি কি বলতেছি? b/μ0 কে আমরা এইচ দিয়ে রিপ্লেস করব, তাই না? এইচ দিয়ে রিপ্লেস করব, তাহলে এখানে কি আসবে? ই এইচ মধ্যবর্তী কোণের সাইন। তাহলে এটা কি চলে আসবে বলতো ভেক্টর ফরম্যাটে? ই ক্রস এইচ চলে আসবে না? ই ক্রস এইচ। ওকে, তাহলে এটাই আমাদের উত্তর। অনেকে দেখা যায় আবেগের বশে এটা দাগায় দেয়, বাট এখানে যদি আমাদের বি হইতো তাহলে কিন্তু এটা সম্ভব ছিল, তাই তো? তাহলে কিন্তু এটা হইতে পারতো, বাট এখানে তো বি নাই, কি আছে? এইচ। তাহলে এইচ থাকলে অবশ্যই আমাদের এইটা দাগাইতে হবে। ওকে, কিভাবে আসলো বুঝতে পারলাম? আশা করি এটা ক্লিয়ার। চলো আগাই। কি বলছে দেখো, 10 মিটার উচ্চতা থেকে 10 কেজি ভরের একটি হাতুড়ি পেরেকে আঘাতপ্রাপ্ত হয়ে 5 সেন্টিমিটার নিচে ঢুকে গেল, মাটির গড় বাধাদানকারী বলটা কত আসে? ধরো এটা হচ্ছে আমাদের সেই মাটিটা, হ্যাঁ, এটা ধরো আমাদের সেই মাটি, ভিতরে মাটি আছে, এটাও গায়ে এরকম ভাবে একটা পেরেক লাগানো আছে। চিন্তা করলে এরকম ভাবে পেরেক লাগানো আছে, তুমি কি করলা? 10 মিটার উঁচু থেকে একটা হাতুড়ি ফেললে এটার উপর, তাই তো? তাহলে এই যে এটা, এই যে হাইটটা, এই হাইটটা কত আসবে? 10 মিটার। আচ্ছা, এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে আমাদের 10 মিটার। কি বললাম? এইটা আঘাতপ্রাপ্ত হওয়ার পর পেরেকটা কিন্তু মাটির নিচে চলে যায় কত সেন্টিমিটার? এই পেরেকটা হচ্ছে মাটির নিচে চলে যাবে হচ্ছে 5 সেন্টিমিটার। এটা আমাদের অবশ্যই একটু মাথায় রাখতে হবে। তাহলে হচ্ছে মেইনলি মাটির বাধাদানকারী বলটা কত? এটাই মেইনলি আমাদের জানতে চাওয়া হচ্ছে। তাহলে আসো তো একটু প্রশ্নটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। হ্যাঁ, খেয়াল করে দেখো, হাতুড়ির মধ্যে যেই পরিমাণ পটেনশিয়াল এনার্জি ছিল, সেটা দিয়ে সে কিন্তু পুরো এই 10 মিটার ডিস্টেন্স তো ট্রাভেল করছেই, 10 মিটার তো নিচে চলে আসছে, সাথে সাথে সে কিন্তু পেরেকটাকেও 5 সেন্টিমিটার নিচে প্রবেশ করাই দিল, তাই না? তাহলে তার জন্য অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতাটা যদি হিসাব করতে চাই, এইচ এর মানটা যদি হিসাব করতে চাই, সেটা কি শুধু 10 আসবে? না। যদি শুধু 10 আমরা ক্যালকুলেট করতাম তখন কি বুঝাইতো? আমি জাস্ট হাতুড়িকে টাচ করছি, মানে পেরেককে হাতুড়ি দিয়ে টাচ করছি, পেরেকের অবস্থানে কোনো পরিবর্তন হয় নাই, হ্যাঁ, তার আগে এনার্জি শেষ,
তাই না? আচ্ছা, যেহেতু এখানে পেরেকের অবস্থানে পরিবর্তন হয়েছে, তার মানে এই জিনিসটাকে কিন্তু আমরা পটেনশিয়াল এনার্জির মধ্যে ক্যালকুলেট করব। কিরকম ভাবে? তার নিজস্ব যে শক্তিটা ছিল mgh, তাই না, সেটা তো সে গতিশক্তিতে রূপান্তর করছে, সাথে পেরেককে সরানোর জন্য কিন্তু সে কি করছে, কাজ করছে। তার মানে পেরেক যদি আমাদের x সেন্টিমিটার সরে, তাহলে তার জন্য এনার্জি কত লাগবে, mgx। তাহলে এখানে মেইনলি ইকুয়েশনটা কিরকম আসে, mgh প্লাস x। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, তার মানে এইচ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিন্তু উচ্চতার বিষয়টা বুঝলাম। এখানে মেইনলি হাইট না, এখানে মেইনলি কি বোঝাচ্ছে বলতো, এইচ প্লাস এক্স বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই পটেনশিয়াল এনার্জি, রাইট? এরকম বিষয়টা। তাহলে এখন আসো, মাটির গড় বাধাদানকারী বলটা যদি আমাদের এফ হয়, তাই না, তাহলে মাটির জন্য এনার্জি কত খরচ হবে, এফ এক্স, তাই তো? তার কিন্তু এইচ এর উপর কোনো কাজ নাই, তাই না? মাটিতে উপরে যে কাজ করতে পারবে না। মাটি কি করতে পারে, এই পেরেকের বিপক্ষে, পেরেকের বিরুদ্ধে একটা বল প্রয়োগ করতে পারে, এর বিরুদ্ধে সে কাজ করতে পারে। পেরেক তো ঢুকছিল কত, এক্স একক, এক্স সেন্টিমিটার, তার মানে সে এক্স এর উপর কাজ করতে পারে, বুঝছো? এক্স কে আটকানোর জন্য কাজ করতে পারে বিপরীত দিকে, রাইট? আচ্ছা, তাহলে এখানে কত আসলো বলতো, সে কাজের মানটা এফ এক্স আসলো। হ্যাঁ, তাহলে এই এফ এক্স টা কত আসবে, mg h প্লাস এক্স এর সমান আসবে, রাইট? h প্লাস এক্স এর কিন্তু সমান আসে, রাইট? আচ্ছা, তাহলে এখানে থেকে যদি আমরা সুন্দর মতো ভ্যালুগুলোকে বসাই দিই, তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। আচ্ছা দেখো, এক্স এর মানটা কত বলা, 5 সেন্টিমিটার, তাই তো? এটা কিন্তু আমাদের সেই এক্স এর মানটা বলা, তাই না? তাহলে বসাই দিই, তাহলে 5 সেন্টিমিটার মিটারে নিয়ে যাও 0.05। এম এর ভ্যালুটা কত, এই যে এম 10 কেজি, তার মানে 10, জি এর ভ্যালু আমরা জানি 9.8, এইচ এর ভ্যালুটা কত বলতো, 10 মিটার, তার মানে এটা হচ্ছে এইচ। তাহলে 10 যোগ x 0.05। ওকে, তো এখান থেকে আমরা কি করতে পারি, এফ এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, যেটা আসে হচ্ছে 19698 এত নিউটন। তাহলে এটা গেল আমাদের উত্তর। আচ্ছা, কোথায় আছে দেখি, প্রথমটাই। বুঝতে পারলাম, আশা করি এটা ক্লিয়ার। চলো আগাই। কি বলছে দেখো, গ্যালভানোমিটার এবং শান্টের মধ্যবর্তী সঠিক সম্পর্ক কোনটি, সরাসরি বইয়ের জিনিস। এটা হবে হচ্ছে S = G/n-1, তাই না? এখানে এনটা কি ছিল বলতো, শান্টের পাল্লা, রাইট? চলো আগাই তাহলে। কি বলছে যে 0.8 c বেগে চলমান রকেট থেকে মিটার স্কেলের দৈর্ঘ্য কত হবে। সুন্দর মতো ফর্মুলা বসাবো, L = L0 √1 - v²/c², তাই না? L0 এর মান কত, মিটার স্কেল মানে এখানে L0 হবে হচ্ছে 1 মিটার, তাই তো? মিটার স্কেলের দৈর্ঘ্য 1 মিটার ইনটু 1 - v এর মান কত বলো, 0.8 c, এটা হচ্ছে v, বসায় দাও। তাহলে 0.8 স্কয়ার c²/c² কাটাকাটি যায়। আচ্ছা আমি বসাই দিই, 0.8 * c²/c², তাই না? তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমি কি পেয়ে যাব, মিটারে উত্তর পেয়ে যাব 0.6 মিটার। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো কোথায় আছে, অপশন সি তে। বুঝতে পারলাম, এটাই আমাদের উত্তর। চলো তাহলে আমরা আগাই। কি বলা হচ্ছে দেখি, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি ভেক্টর এ, যার মান দেওয়া আছে 2, এবং ওয়াই অক্ষের বরাবর ক্রিয়াশীল একটি ভেক্টর যার মান দেওয়া আছে বি। a - b টা কত হবে? তাহলে একটু ফিগারটা দেখার চেষ্টা করি, খেয়াল করে দেখো। আমাদের এইটা যদি হয় এক্স অক্ষ, তাহলে তার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কি আছে, এ ভেক্টর, তাই না? দেখো, তাহলে তার সাথে কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে হচ্ছে এ ভেক্টর, তাহলে এই মধ্যবর্তী কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাই না? আর কি আছে, ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল, তার মানে আরেকটা ভেক্টর হচ্ছে এই বরাবর, ওয়াই অক্ষ বরাবর বি, তার মানে এখানে মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বের করতে বলছে কি a - b, অর্থাৎ আমাদেরকে বি ভেক্টরটাকে উল্টা করে ফেলতে হবে, তাই না? বিটাকে আমাদের অপোজিট করে ফেলতে হবে, যাকে বিয়োগ করব তাকে উল্টা করব, এভাবে তুমি চিন্তা করতে পারো। তাহলে যে বিটাকে আমরা উল্টা করে দিলাম, তাহলে জিনিসটা কিন্তু এরকম চলে আসলো, তাই না? যে বি মানে কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র দিকের পরিবর্তন হয়েছে, তাই না? তাহলে এখানে দেখো আমাদের মধ্যবর্তী কোণটা কত চলে আসলো, এ এবং বি এর মধ্যে 90 + 30, তাই না? এত চলে আসে, মনে থাকবে তো এটা? আচ্ছা, এখন তুমি যদি এখানে ক্যালকুলেট করতে চাও, তাহলে বলছে কি a - b, অর্থাৎ লব্ধি সূত্র,
রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস মধ্যবর্তী কোণ। সেই মধ্যবর্তী কোণটা কত হয়ে গেল এখন বলো? 90 প্লাস 30 মানে 120, তাই তো? 120 হয়ে গেল। তাহলে এখন যদি এটা আমরা ক্যালকুলেট করে ফেলি তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। আগে আমরা একটু ভ্যালুটা বসাই। এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে বসাই 2 2 গুণে 4, 3 3 9, 2 গুণ 3। হ্যাঁ, cos 120 এর মান কত? -1/2, তাই না? আচ্ছা, এটা হিসাব করলে কিন্তু আমাদের উত্তর চলে আসে। এটা আসলে হচ্ছে রুট ওভার 7 দশমিকে নিলে 2.646। ওকে, এটাই আমাদের উত্তর, যেহেতু দশমিকে দেওয়া। দেখো 2.646 অপশন বিতে আছে, তাই না? আচ্ছা, চলো আগাই। কি বলছে দেখো, কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? বেনিয়া সহ কলা, বাংলা দেওয়া থাকলে আমরা বেনিয়া সহ কলা ইউজ করতে পারি। বেনিয়া সহ কলা। আমরা এই ছন্দের মধ্যে যতই উপর থেকে নিচে আসবো ততই আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে, তাই না? তাহলে সবচেয়ে কম বেগুনি, তারপর নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। বলছে কি সবচেয়ে বেশি কোনটা? তাহলে লালের হবে সবচেয়ে বেশি, তাই না? গেল, চলো আগাই। কি বলছে? 4 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহমান স্রোতযুক্ত নদীতে কত কোণে নৌকা চালালে 5 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালাতে সক্ষম একজন মাঝি ঠিক অপর পারে পৌঁছাতে পারবে। তাহলে ধরো হচ্ছে এটা আমাদের নদী, ধরো এটা আমাদের নদী, আমি এখান থেকে যাত্রা শুরু করলাম। লেটস সে আমরা এখান থেকে যাত্রাটা শুরু করলাম, আমি যাইতে চাই হচ্ছে একদম অপোজিটে, তাই না? ঠিক অপর পারে। অর্থাৎ আমি এমন একটা কোণে যাত্রা শুরু করব যার ফলে আমার লব্ধিটা যাতে এইদিকে হয়। ধরলাম আমি এই বরাবর হচ্ছে যাত্রাটা শুরু করলাম, তাই না? তাহলে আমি চিন্তা করলাম আমার স্রোতের বেগটা যদি হয় এই দিকে, রাইট, সেটাকে আমরা চিন্তা করলাম হচ্ছে ইউ, স্রোতের বেগ, তাই না? স্রোতের বেগ ইউ, আমি যাত্রা করলাম এই দিকে ভি, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ভি। ওকে, তাহলে আমাদের লব্ধিটা কোন দিকে নিবে? লব্ধিটা নিবে হচ্ছে সোজা 90 ডিগ্রি বরাবর। আর তাহলে বলো এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের লব্ধির ফর্মুলা অ্যাপ্লাই করি, tan 90, হ্যাঁ, tan থিটা ইকুয়াল টু যার সাথে কোণ সে হচ্ছে একা থাকবে এবং নিচে থাকবে। ইউ এর সাথে কোণ, ইউ একা থাকবে এবং নিচে থাকবে। বি এর সাথে উপরে নিবা হচ্ছে সাইন আলফা আর নিচে নিবা হচ্ছে কস আলফা। ওকে, বুঝতে পারছি কি এখানে আমাদের মেইনলি আলফা সলভ করে বের করতে হবে। আচ্ছা বলো তো tan 90 এর মান কত আসে? ইনফিনিটি আসে, তাই না? 1/0 আমরা চিন্তা করে নিই। তাহলে 1/0 কে যদি ওই পাশে নিয়ে যাই 0 হয়, আর এটা চলে আসে 1 ইন্টু এই রাশিটা, তার মানে ইউ প্লাস বি কস আলফা ইকুয়াল টু কত আসবে? 0। তার মানে এখানে আলফার মানটা কত আসে? কস ইনভার্স, আলফার মানটা আসবে হচ্ছে মেইনলি কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তাই তো? মাইনাস ইউ বাই ভি। ইউ এর মান হচ্ছে 4, ভি এর মান হচ্ছে 5, তাই তো? সেম ইউনিট, কোনো সমস্যা নেই। তাহলে 4/5 এটা আমরা বসাই দিলেই একটা অ্যাঙ্গেল পেয়ে যাব। তাহলে এটা কত আসে? 143.13। অবশ্যই তোমার ক্যালকুলেটরটা এখানে ডিগ্রি মোডে থাকতে হবে, নাহলে কিন্তু উত্তর রেডি নিয়ে আসবে, মিলবে না পরে। হ্যাঁ, আচ্ছা, এখানে যে সমস্যাটা হয় যে পোলাপান যখনই এরকম রাশিটা দেখে, যখনই তাদের কাছে এরকম কিছু চলে আসে, তখন তারা আবেগের বশে কি চিন্তা করে? আলফার মানটা 120, তাই না? আবেগের বশে হচ্ছে এটা লাগায় দেয়। আসলে এটা তখনই হবে যখন আমাদের মাঝির বেগটা স্রোতের বেগের দ্বিগুণ হয়, তাই না? মানে -1/2 যখন হবে তখন কিন্তু 120 ডিগ্রি হয়, তাছাড়া কিন্তু হয় না। তার মানে এখানে অবশ্যই আমাদের একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। সেই মানটা কত আসে দেখো, এই মানটা আসে। ঠিক আছে, আচ্ছা চলো আগাই। দেখি, ভূমির সাথে 60 ডিগ্রি কোণে 40 মিটার/সেকেন্ড বেগে নিক্ষিপ্ত একটা বস্তুর ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা কত হবে? তাহলে দেখো এটা কিন্তু কঠিন কিছুই না, সরাসরি ফর্মুলা। সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল টু কি আসবে? ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g। আচ্ছা, ইউ এর মান হচ্ছে 40, তাহলে 40 স্কয়ার। আচ্ছা, সাইনের মান কত? 60, তার মানে সাইন স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু জি। দেখো জি এর মান কত দেওয়া? 10, তাই না? এটা ক্যালকুলেট করলে কিন্তু আমরা উচ্চতার মানটা পেয়ে যাচ্ছি। সেটা আসে হচ্ছে 60 মিটার। ওকে, এটাই আমাদের উত্তর।
দেখি এটা কোথায় আছে, অপশন সি তে গেল। চলো আগে। মঙ্গল গ্রহের ভর এবং ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় 16 গুণ এবং 49 গুণ। মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে মুক্তিবেগ কত হবে? তাহলে আমাদের একটু মুক্তিবেগের সমীকরণটা জানতে হবে। মুক্তিবেগ ইকুয়াল টু √2 gm/r। এইবার যদি চিন্তা করে দেখি, এটা হচ্ছে আমাদের সেই এসকেপ ভেলোসিটি, হ্যাঁ, ভিই আমরা চিন্তা করতে পারি। যাই হোক, এটা আমরা পরে আবার ইউজ করতে পারবো, আপাতত ভি রাখি, তোমরা বুঝবা। এখানে একটু খেয়াল করে দেখো, 2 কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, হ্যাঁ, বাট এম কি কনস্ট্যান্ট না, ভর কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে এম কিন্তু সমানুপাতিক, তাই না, আর আরটা কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের ইকুয়েশনটা কিরকম চলে আসে, ভি সমানুপাতিক √m/r, এরকম কিন্তু চলে আসে, তাই না, রুটটা তো আর বাদ দিচ্ছি না। আচ্ছা, তাহলে এখন তুমি যদি চিন্তা করে দেখো, আমি বের করতে চাচ্ছি মঙ্গল গ্রহ থেকে মুক্তিবেগটা কত। তার মানে এসকেপ ভেলোসিটি অফ মার্স ডিভাইডেড বাই এসকেপ ভেলোসিটি অফ আর্থ, এটা কিরকম আসে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা দেখো, ভরটা কিন্তু সমানুপাতিক, অর্থাৎ মার্সের ভর ডিভাইডেড বাই আর্থের ভর, আর ব্যাসার্ধ কিন্তু এখানে ব্যস্তানুপাতিক, তার মানে পৃথিবীর ব্যাসার্ধ ডিভাইডেড বাই মঙ্গলের ব্যাসার্ধ। আচ্ছা, একটু বসায় দিই। তাহলে এখানে ভরটা কত গুণ বলো তো? ভরটা হচ্ছে, দেখো, ভর এবং ব্যাসার্ধ, ভরটা হচ্ছে এখানে 16 গুণ, তাই তো, তার মানে 1/16, আর ব্যাসার্ধ হচ্ছে মেনলি 49 গুণ, তাহলে আর্থ উপরে মানে 49। ওকে, এত আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের vm/ve, রাইট। এখন আমাকে বলো পৃথিবীর এসকেপ ভেলোসিটি কত? নিশ্চয়ই 11.2, তাই না, 11.2 এত কিলোমিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা আবার মিটার পার সেকেন্ড দেখাই দিও না। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা আসলে হচ্ছে 6.4 এত কিলোমিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, বুঝতে পারলাম। আচ্ছা, এটা কি দেখি অপশন বি তে, অনেকগুলো বি অপশন আসতেছে আর কি। যাই হোক, তাহলে এটা গেল আমাদের এই প্রশ্নটা। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলা হচ্ছে দেখো প্রশ্নের মধ্যে, যে 3 মিটার ব্যাস এবং 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারকে শোয়ানো থেকে আমি খাড়া করলাম, কৃতকাজ কত হবে, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, এই ধরো আমাদের মাটিটা, ভূমিটা, এখানে আমাদের একটা সিলিন্ডার ছিল, আমি ধরো এই সিলিন্ডারটা এখানে আঁকলাম এবং বললাম কি এই সিলিন্ডারের ব্যাস হচ্ছে 3 মিটার, তাই তো। তাহলে দেখো এখানে এই যে ব্যাসটা, এই ব্যাসটা কত হবে? 3 মিটার, রাইট। আচ্ছা, এখান থেকে আমি কি করলাম, তাকে এরকম ভাবে খাড়া করলাম, রাইট। তো আমি যদি খাড়া করে ফেলি তাহলে জিনিসটা কিরকম হয় দেখতে, দেখো জিনিসটা কিন্তু এরকম হয়, রাইট, জিনিসটা দেখতে অনেকটা এরকম হয়। এখন বলো এটার হাইটটা কত বলো তো? এটার হাইটটা হচ্ছে মেনলি এই যে হাইটটা, এই হাইটটা পাওয়া যাবে হচ্ছে 5 মিটার, তাই তো। এটা হচ্ছে 5 মিটার, এটা 3 মিটার, এটা 5 মিটার। এবং যে জানতে চাই এখানে মেনলি কাজটা কত হবে, তাই না। এখন একটু খেয়াল করে দেখো, কাজের ইকুয়েশনটা কি ছিল আমাদের, ডাব্লিউ এর ইকুয়েশন, ডাব্লিউ ইকুয়াল টু এফএস, তাই না, এরকম। তার মানে এখানে মেনলি এম ইন্টু জি ইন্টু স্মরণের মানটা বসাইতে হবে, তাই না বিষয়টা। আচ্ছা, খেয়াল করে দেখো স্মরণ কত হয়। আমরা যদি এরকম চিন্তা করে দেখি, শোয়ানো থেকে আমি খাড়া করলাম বা এক অবস্থান থেকে আরেক অবস্থানে করলাম কোনো ঘন বস্তুর, তাহলে আমরা অবশ্যই এখানে মেনলি ভর কেন্দ্র দিয়ে চিন্তা করবো, তাই না। আচ্ছা, তো এখানে বলাটা সিলিন্ডারের ভর কেন্দ্র কোথায় থাকে, নিশ্চয়ই তার হচ্ছে মধ্যবিন্দুতে থাকে, তাই তো। তার মধ্যবিন্দু হচ্ছে ঠিক এই জায়গাটা, তাই না বিষয়টা, মধ্যবিন্দুটা ঠিক এই জায়গায়, রাইট। তাহলে চিন্তা করে দেখো, এটা কিন্তু মেনলি কি হবে, ঠিক এই ব্যাসের মধ্যবর্তী জায়গায়, মানে ব্যাসার্ধ। তাহলে এই ডিস্টেন্সটা কিন্তু তার কি হচ্ছে, আর হচ্ছে, মানে d/2, রাইট। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, এই যে মধ্যবর্তী জায়গাটায়, তাই না। তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে বলো তো? নিশ্চয়ই আমাদের 5/2 হচ্ছে, তার মানে h/2, রাইট, h/2, তাই না। তাহলে আলটিমেটলি আমাদের s এর মানটা কি আসলো, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, d/2 তুমি চিন্তা করতে পারো এখানে, আর চিন্তা না করে এখানে তুমি d/2 চিন্তা করতে পারতো, তাহলে ইজিলি মনে রাখা যায়। হ্যাঁ, আচ্ছা, আর এখানে কত, h/2, তাই না, বড় মানটা কত, নিশ্চয়ই h/2 দেখে বোঝা যাচ্ছে। তাহলে আমাদের এখানে আলটিমেটলি h/2 থেকে d/2 বিয়োগ করতে হবে, তাই না। আচ্ছা, তাহলে এখানে যদি আমি ক্যালকুলেট করে ফেলি, সিলিন্ডারের ভর হচ্ছে 5 কেজি, জি এর মান হচ্ছে 9.8, আর এটা কত বলো, 5/2 মাইনাস 3/2, তাই তো। 5/2 মানে, আচ্ছা ঠিক আছে আমি বসাই দিই, মাইনাস 3/2 এত জুল করলে কত আসে দেখি, 49 এত জুল। তাহলে এটাই আমাদের উত্তর।
ওকে, বুঝতে পারলাম? এই দেখো 49, অপশন বি। বুঝা গেল? চলো আমরা আগাই। কি বলেছে দেখি, একক চিরের ওপর আপতিত আলোর জন্য প্রথম অন্ধকার ডোরার কৌণিক দূরত্ব মানে থিটা মানটা মিললে আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে। দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে আর চিরের প্রস্থ এর মানটা কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, তাই না? তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, যেহেতু অন্ধকার তাই আমরা কিন্তু কি বললাম, এন ল্যামডা বললাম, তার মানে 2n ইন্টু ল্যামডা বাই 2। যদি উজ্জ্বল বলতো তাহলে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2 হইতো, এসব তোমরা জানো। তাহলে এখানে মিললে আমাদের থিটার মানটা ক্যালকুলেট করতে হবে, তাই না? আমি যদি থিটার জন্য তোমাকে ইকুয়েশনটা বের করে দেই তাহলে কি আসবে দেখো তো, সাইন ইনভার্স এন ল্যামডা বাই এ, তাই না? আচ্ছা, তাহলে এখানে বসাই দিই সাইন ইনভার্স এন এর মান কত, যত ক্রম, তাই তো, প্রথম ক্রম, তার মানে 1। ল্যামডার মান হচ্ছে 5600 অ্যাংস্ট্রম, তার মানে 5600 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, তাই না? আচ্ছা, আর এর মানটা কত, 5 মিলিমিটার। অবশ্যই এটাকে আমরা মিটারে নিব, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা, এই মানটা করলে কিন্তু আমাদের কি চলে আসবে, উত্তর চলে আসবে। এটা আসলে হচ্ছে 6.417 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত ডিগ্রি। বুঝতে পারলাম? এটা কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, দেখো এটা কোথায়, যে এখানে অপশন সি। বুঝা গেল? অবশ্যই কিন্তু এটাকে ডিগ্রি মোডে নিতে হবে, নাহলে কিন্তু উত্তর ভুল। হ্যাঁ, নাহলে কিন্তু উত্তর এখানে ভুল। আচ্ছা, চলো আমরা আগাই। কি বলা হচ্ছে দেখি, 56 নম্বর প্রশ্নে, একটি বাস তার ভ্রমণের শুরুতে অর্ধেক অংশ হচ্ছে এত ত্বরণে এবং অবশিষ্ট অংশ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে চলে। পুরো পথ জুড়ে তার অতিক্রান্ত দূরত্ব হয় 120 মিটার। চলার সর্বোচ্চ বেগটা কত? তাহলে চিন্তা করে দেখো, তুমি যদি এখানে বেগ আর হচ্ছে ধরো সময় একটা গ্রাফ করো, বেগ আর সময় যদি একটা গ্রাফ করো, তাহলে চিন্তা করে দেখো, প্রথম সময় গ্রাফ না করে তুমি এখানে চাইলে স্মরণের গ্রাফও করতে পারো, তোমার ইচ্ছা। আমি জাস্ট এটা তোমাকে বোঝানোর জন্য আঁকতেছি। তাহলে চিন্তা করে দেখো, আমার কিন্তু বেগটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, তাই না? সুষম হারে কিন্তু বাড়তেছে, একটা সময় যায় সর্বোচ্চ হয়ে গেছে, এখানে ত্বরণ শেষ, এরপর কিন্তু মন্দন হওয়া শুরু করছে, তার মানে কমতেছে, রাইট? বিষয়টা এরকম। তাহলে খেয়াল করে দেখো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে কিন্তু আমাদের বেগটা কি হবে, ম্যাক্সিমাম হবে, তাই না? এই পয়েন্টে কিন্তু বেগটা ম্যাক্সিমাম। তার মানে আমি যদি শুধুমাত্র এটুক পার্ট ক্যালকুলেট করি, হ্যাঁ, শুধুমাত্র এটুক পার্ট দিয়ে ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এই পার্টটা কিন্তু আমাদের দরকারই নেই, তাই না? কারণ ওই সেটটা আমাদের কোনো প্রয়োজনই হচ্ছে না। তাহলে চলো আমরা একটু ফর্মুলা অ্যাপ্লাই করি। আমাদের ফর্মুলা কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা এখানে মিললে শেষ বেগটাই বের করতে চাচ্ছি, তাই না? ভি এর মানটাই মিললে বের করতে চাচ্ছি। এখন আমাকে বলে ইউ এর মানটা কত, সে কিন্তু ভ্রমণের শুরুতে, তাই তো, তখন কিন্তু তার কোনো বেগ ছিল না, তার মানে প্রথম পয়েন্টে কিন্তু তার বেগটা 0। এটা চিন্তা করলাম এরকম ভাবে, তাহলে এখানে কিন্তু ইউ স্কোয়ারের মানটা চলে আসে 0। তাহলে 2 ইন্টু এ এর মানটা কত, 15। হ্যাঁ, আর এস এর মানটা কি বলছো দেখো, অর্ধেক অংশ, মানে এটা কিন্তু 120 মিটার হবে না, এস এর অর্ধেক হবে, তাই না? তাহলে এই যে এসটা আমি বলতেছি, এই এসটা কিন্তু 120 এর অর্ধেক, সেটা কত, সেটা কিন্তু আসলে 60। বুঝতে পারলাম? তো আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হইলো। এটা কিন্তু আশা করি আমরা ক্লিয়ার হইতে পারলাম। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসে, কত আসবে সেটা, 30√2 এত মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা কোথায় আছে দেখো, আমাদের অপশন বি তে আছে। গেল, চলো আগাই। পরবর্তীতে কি বলছে দেখো, একটি বলকে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে আমি যদি নিক্ষেপ করি, এক্স দূরত্বে একটি দেয়ালকে সে কোনো মতে অতিক্রম করে। খেয়াল করে দেখো, কোনো মতে অতিক্রম করে, তার মানে এক্স দূরত্বে যে দেয়ালটা আছে, তার হাইটটাই হচ্ছে ওয়াই এর মান, তাই না? মিললে কি বলছে, সেটা হচ্ছে অতিক্রম করার পর ওয়াই দূরত্ব হচ্ছে ভূমিতে পতিত হয়, দেয়ালের উচ্চতা কত। সিনারিওটা বোঝার চেষ্টা করি। এই ধরো হচ্ছে আমাদের ভূমিটা, তাই না? আর এই ভূমির সাথে এরকম ভাবে কি আছে, আমাদের একটা দেয়াল আছে, রাইট? আমি কি করব, এই দেয়ালের মানটাই বের করতে চাবো। এই দেয়ালের মানটাই বের করতে চাইবো। ধরো আমি এখানে কি নিচ্ছি, এরকম ভাবে একটা বস্তু নিচ্ছি, এরকম ভাবে আমাদের কাছে একটা বস্তু আছে, আমি কি করলাম, এটাকে নিক্ষেপ করলাম, রাইট? এটাকে আমরা ইউ বেগে নিক্ষেপ করলাম, সেটার মান কিন্তু দেওয়া নাই। আচ্ছা, তাহলে কি করবে, সে কিন্তু এরকম ভাবে যাইতে থাকবে, তাই না? এরকম যাইতে থাকবে, কোনো মতে এটাকে অতিক্রম করে
সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, তারপর কিন্তু সেটা হচ্ছে এরকম ভাবে নিচে পতিত হবে, তাই না? বিষয়টা এরকম, রাইট? আচ্ছা, এখন যদি আমি এখানে এই ডিস্টেন্স গুলো একটু মাপতে চাই, ঠিক কোন জায়গায় পতিত হলো খেয়াল করে দেখো। আমাদের কি বলছে যে এক্স দূরত্ব একটা দেয়াল আছে, তাহলে এখান থেকে এক্স দূরত্ব দেয়াল আছে, দেয়ালকে পার করার পর ওয়াই দূরত্বে সেটা হচ্ছে ভূমিতে পড়লো, তাই না? ওয়াই দূরত্বটা ভূমিতে পড়লো। বুঝতে পারলাম কি বিষয়টা? তুমি যদি চিন্তা করে দেখো আমাদের এই যে ফর্মুলা, সেই ফর্মুলার মধ্যে ওয়াই তো হচ্ছে দেয়ালের উচ্চতা এইচ, আর অতিক্রান্ত দূরত্ব ভূমি বরাবর সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাই না বিষয়টা? তাহলে কিন্তু আমাদের কাজটা এখানে হয়ে যাচ্ছে ইজিলি। চিন্তা করে দেখি, এখানে মিললে আমাদের কি লাগবে? ইউ এর মানটা মিললে প্রথমে আমাদের একটু বের করতে হবে। কিভাবে বের করতে পারি? আমি কিন্তু এই যে আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব, সেটা কি পাল্লা না? পাল্লা সমীকরণ। আমি এখানে সেই পাল্লা সমীকরণটা ইউজ করতে পারি। তাহলে দেখো পাল্লা সমীকরণ কি? আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, তাই না? বিষয়টা এরকম। আচ্ছা, সেখান থেকে ইউ স্কোয়ারের মানটা আমি রাখি, ইউ স্কোয়ারে মিললে আমাদের লাগবে সেখানে আর এর মানটা কত আসে? এই যে এক্স প্লাস ওয়াই, তাই তো? এক্স প্লাস ওয়াই ইন্টু জি। আলফা কত দেখো? 45, তাহলে 2 আলফা হচ্ছে 90, সাইন 90 এর মান 1, তাহলে আমরা এটা হচ্ছে 1 বসাই দিলাম। তাহলে কিন্তু এই যে ইউ স্কোয়ারের মান কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে পরবর্তী অংশ। সে অংশে মিললে আমরা কি চিন্তা করতেছি? এই যে উচ্চতা বের করার চিন্তা করতেছি। সো আমাদের সমীকরণ কিন্তু এরকম যে আমি এখানে দেখাচ্ছি যে y ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ওকে, আচ্ছা, এবার দেখার চেষ্টা করি এইচটা কি ছিল? দেয়ালের উচ্চতা, তাই না? দেখো দেয়ালের উচ্চতা এইচ, হ্যাঁ, তাহলে এই এইচ বরাবর যাইতে যাইতে আমাদের এক্স বরাবর, এক্স অক্ষ বরাবর আনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করতে হয়েছে? নিশ্চয়ই এক্স। তার মানে ওই এক্স এর সাথে কিন্তু এই এক্স মিলে গেছে, তার মানে এক্সটাকে আমরা এক্সই রাখবো। হ্যাঁ, তার মানে এখানে কি আছে? 1045, তার মানে 1045 মান কত? 1। ওকে, তারপর দেখো এখানে জি এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার, ইউ স্কোয়ারের মানটা কত বের করছি আমরা? এক্স প্লাস ওয়াই ইন্টু জি, সেটা আমরা এখানে বসাই দিব। হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু জি, এক্স প্লাস ওয়াই ইন্টু জি। কজ স্কোয়ার আলফা, কজ আলফা মানে কজ 45 মানে হচ্ছে 1/√2, তাই না? সো সেই 1/√2 কে যদি আমি এখানে বসাই দিই, স্কোয়ার করে দিলে 1/2 হবে, তাই না? তাহলে 1/2, বিষয়টা এরকম। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, 2 এর সাথে 2 বাদ, জি এর সাথে কিন্তু জি বাদ। এখানে দেখো এক্স প্লাস ওয়াই, তার সাথে আমরা এক্স কে গুণ দিব, তাই না? তাহলে কত আসে বলতো? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, সাথে কিন্তু এখানে মাইনাস এক্স স্কোয়ারটা থাকে, নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাই না? তাহলে এক্স স্কোয়ার বাদ গেল, থাকলো কি এখানে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই উত্তর। এটাই হচ্ছে আমাদের সেই উত্তর। দেখি কোথায় আছে, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ওকে, চলো তাহলে আমরা আগাই। পরের প্রশ্নে কি বলছে? ভূমির সাথে যদি আমি 60 ডিগ্রি কোণে আনত একটি প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতার অনুপাত বের করি, সেটা কত আসবে? তাহলে এখানে আমরা যদি একটা শর্টকাট ফর্মুলা মনে রাখি, তাহলে আমার মনে হয় যে একটু ইজিলি আমরা এই ধরনের প্রশ্নগুলা অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, সেই মানটা কত বলতো? 4h/r, তাই না? তুমি চাইলে এখানে h এর মান আলাদা করে বসাইতে পারো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, তাই না? আর এর মানটা বসাইতে পারো ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। বসাই দেখতে পারো 10 আলফাই কিন্তু আসবে যদি 4 দিয়ে গুণ করে দাও। হ্যাঁ, সো এগুলো আর আমরা ঝামেলা করতেছি না। এখন বলো 1060 মান কত হবে? এটা তো সেই আলফা, 1060 মান হচ্ছে মেইনলি √3। এরকম বিষয়টা। তাহলে দেখো এখানে মেইনলি h/r, এটা মান কত আসলে এরকম, বাট আমাকে বলছে কি আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা এটার অনুপাত কত? হ্যাঁ, মানে আমাকে মেইনলি উল্টা অনুপাতটা বের করতে হবে, r/h এর অনুপাতটা মেইনলি বের করতে হবে। সেটা কত আসবে? 4/√3, মানে 4:3, তাই তো? 4:3 কোথায় আছে দেখি? অপশন সি। গেল, চলো আগাই। দেখি, একটি বদ্ধ আয়তাকার রুমের মাঝে 3 মোল অক্সিজেন গ্যাস এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অবস্থান করছে। ওকে, বুঝলাম। রুমের এখানে মাত্রা দেওয়া আছে, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মিটার এককে। কত পরিমাণ অক্সিজেন গ্যাসের চাপটা আসলে কত হবে? মানে প্রেসারের মানটা মিলে আমাদের বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এখানে ইকুয়েশনটা কি বলো? আদর্শ গ্যাস সমীকরণ PV = NRT। এখানে মিলে আমাদের প্রেসারের মানটা বের করতে হবে। এন এর মান কত দেখো? মোল সংখ্যা
3। আর এর মান কত হবে একটু খেয়াল করে দেখি। আমরা যদি এসআই ইউনিট চিন্তা করে দেখি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। মিটার কিউবে নিব, আয়তনটা চাপটা থাকবে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। তার মানে আর এর মানটা হবে এখানে 8.314। টেম্পারেচার 27 মানে হচ্ছে 300 কেলভিন, অবশ্যই কেলভিনে নিব, তাই না? আচ্ছা, এবার আয়তন কত, 5 × 3 × 2, 5 × 3 × 2, তাই না? এত প্যাসকেল। তাহলে আমাদের উত্তর চলে আসবে। উত্তর আসে হচ্ছে 249.42 এত প্যাসকেল, রাইট? এটা আমাদের উত্তর আসে। এবার দেখি কোনটার সাথে মিললো। সবচেয়ে কাছাকাছি হচ্ছে অপশন এ, 250। তাহলে এটা আমাদের উত্তর। চলো আগাই। কি বলছে দেখো, 300 কেজি ভরের একটি নৌকা থেকে 80 কেজি এবং 60 কেজি ভরের দুজন ব্যক্তি পরস্পর বিপরীত দিকে 2 মিটার/সেকেন্ড বেগে লাফ দিল। নৌকার বর্তমান বেগটা কত? আচ্ছা, তাহলে চিন্তা করে দেখো, নৌকার আগের বেগ ধরলাম আমরা সেটা স্থির অবস্থায় আছে, তাই না? যদি বলে দিত নৌকাটা গতিশীল তাহলে কিন্তু বেগটা অলরেডি বলে দিত। আমরা চিন্তা করলাম যে না, নৌকাটা স্থির অবস্থায় আছে, তার মানে নৌকার আদি বেগ কিন্তু 0। শেষ বেগ মানে বর্তমান বেগ, সেটা কত আসবে আমাদেরকে বের করতে হবে, তাই না? দুইজন ব্যক্তির জন্য ধরো 1 আর 2 ধরলাম। এবার চিন্তা করে দেখি যে দুইজন ব্যক্তি হচ্ছে বিপরীত দিকে 2 মিটার/সেকেন্ড বেগে লাফ দিচ্ছে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে তুমি যদি ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা অ্যাপ্লাই করতে চাও তাহলে কত আসবে বলো তো? তাহলে এখানে আমাদের জিনিসটা আসবে এরকম, m1 u1 প্লাস m2 u2। এটা হচ্ছে দুইজন ব্যক্তির বেগ, ইকুয়াল টু আমাদের নৌকার বেগ, নৌকার ভর m, তাই না? নৌকার আদি বেগ প্লাস নৌকার ভর ইন্টু নৌকার শেষ বেগ, রাইট? আমরা চিন্তা করলাম যে নৌকার আদি বেগ নাই, তাহলে সেটা হচ্ছে 0, এই মানটা হচ্ছে 0। তাহলে আমাদের মিললে এখান থেকে v এর মানটাই ক্যালকুলেট করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমাদের v এর মানটা কত আসবে, mটা কত, একজনের বেগ ভর 80 আর একজনের ভর 60, তার মানে 80 ইন্টু 2 বেগ, উল্টা দিকে বিপরীত দিকে, সো নেগেটিভ, একটাকে পজিটিভ ধরলে আরেকটাকে নেগেটিভ, 60 ইন্টু 2, তাই না? এরকম বিষয়টা, রাইট? ডিভাইডেড বাই m, m এর মানটা কত দেখো, নৌকার ভর হচ্ছে 300 কেজি। অনেকে এখানে ভুলটা কি করে, ওরা হচ্ছে সবগুলো ভর যোগ করে 300 যোগ 80 যোগ 60, না, আমরা বাই ডেফিনিশন বলে দিছিলাম এটা নৌকার বেগ হলে এটা কিন্তু নৌকার ভর, তাই না? নৌকা যে কাঠটা দিয়ে তৈরি হয়েছে সেই কাঠের ভর। আচ্ছা, তাহলে এত হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড হয়, তাই না? এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, এটা আসবে হচ্ছে 0.133 এত মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই গেল হচ্ছে আমাদের বিষয়টা। দেখো কাছাকাছি কোনটা আসে, 0.1। এই অপশনটা কিন্তু কাছাকাছি, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, আশা করি এটা আমাদের ক্লিয়ার হইলো। চলো আমরা আগাই। আচ্ছা, দেখি কি বলছে দেখো, সমষ্ণ প্রক্রিয়া কোনটি ধ্রুবক থাকে? সম উষ্ণ, তাই না? মানে এখানে কিন্তু তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, রাইট? নামে থেকে বোঝা যাচ্ছে তাপমাত্রা। চলো আগাই। কি বলছে, স্ক্রু গজের পিচ যদি হয় এরকম এবং বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা যদি হয় 50, তাহলে লঘিষ্ঠ গণনের মান কত আসবে? তাহলে বলো লিস্ট কাউন্ট, লঘিষ্ঠ গণন কি ছিল? পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এরকম ছিল না? এরকম কিন্তু ছিল। আচ্ছা দেখো, এখানে কিন্তু সেন্টিমিটার দেওয়া, অপশনে চাওয়া হচ্ছে মিলিমিটার, অর্থাৎ এই সেন্টিমিটারকে আমরা মিলিমিটারে নিয়ে যাব, তাই না? কিভাবে নিয়ে যাব? 10 মিলিমিটারে হয় 1 সেন্টিমিটার, ডিভাইডেড বাই 50, তাই তো? এরকম বিষয়টা। আচ্ছা, তো তুমি যদি এখানে ক্যালকুলেট করো তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি 0.01 এত মিলিমিটার। ওকে, বুঝতে পারলাম? তাহলে উত্তর হচ্ছে অপশন এ। ঠিক আছে, চলো আগাই। দেখো পরের প্রশ্ন কি বলছে, 5 মিটার/সেকেন্ড বেগে প্রবাহমান স্রোত বিশিষ্ট একটি নদীতে আমি 10 মিটার/সেকেন্ড বেগে নৌকা চালালে 1 ঘন্টা আমি যাত্রা করে সোজা অপর পারে গিয়ে পৌঁছায়। এখন বলছে কি, তাহলে নদীর প্রস্থ কত হবে? আবার একটু সিনারিওটা চিন্তা করি। ধরো হচ্ছে এই আমাদের নদী, তাই না? তুমি কোথায় আছো? তুমি ধরো এই একটা পয়েন্টে আছো, বেগটা ধরো এইদিকে, হ্যাঁ, নদীর বেগটা ধরো এইদিকে, তুমি হচ্ছে ঠিক অপর পারে, সোজা অপর পারে যেতে চাও, তার মানে এইখানে তুমি যাইতে চাও, তুমি যাত্রা করলে হচ্ছে এই বরাবর ভি, তোমাকে তোমার লব্ধি হচ্ছে এইদিকে টেনে নিয়ে যাবে, লব্ধি হচ্ছে এইদিকে টানবে। ওটা আমাদের দেখার বিষয় না, মেনলি আমরা দেখতে চাচ্ছি হচ্ছে কোন জিনিসটা দেখতে চাই বলতো? নদীর প্রস্থ, অর্থাৎ এই যে ডি এর মানটা, এই ডি এর মানটা আমি পাইতে চাই, তাই না? তাহলে আমাদের ওই যে বাচ্চাবেলায় যে সূত্র পড়ছিলাম এস ইকুয়াল টু ভিটি, সেটা এখানে অ্যাপ্লাই হবে, তাই না? তাহলে আমরা কিন্তু
টাইম এখানে দেওয়া আছে 1 ঘন্টা 1 আওয়ার, এবং বেগের মানগুলো দেওয়া আছে। তো আমি সরাসরি বসাবো না, কারণ কি? কারণ দেখো এই যে আমাদের যে বেগটা আছে, হ্যাঁ, এই বেগটা কিন্তু সরাসরি আমাদেরকে অপর পারে নিচ্ছে না, তাই না? বেগের একটা উপাংশ হচ্ছে অপর পারে নিচ্ছে। তাহলে বেগের হচ্ছে এই বেগের দুইটা উপাংশ থাকবে। একটা উপাংশ হচ্ছে আমাদেরকে উপরের দিকে মানে সরাসরি অপর পারে নিবে, আর একটা উপাংশ হচ্ছে মেইনলি স্রোতের বেগটাকে ক্যান্সেল আউট করার জন্য ইউজ হবে, তাই না? এরকম বিষয়টা। তুমি কি বিষয়টা বুঝতে পারছো? এরকম হচ্ছে আমাদের পুরো বিষয়টা। তাহলে যদি আমরা এটাকে আলফা চিন্তা করি, তাহলে বলো আমাদেরকে এই উপাংশটা কি হবে? ভি সাইন আলফা, হ্যাঁ, আর এটা কি হবে বলতো দেখি? ভি কজ আলফা, রাইট? খেয়াল করে দেখো আমরা কিন্তু কি করছি, লব্ধিটাকে 90 ডিগ্রি বরাবর পাঠিয়ে দিয়েছি। একটু আগে দেখছিলাম, তার জন্য মানটা কত আসে? ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0, তাই না? এটা আমরা দেখছিলাম। এখান থেকে আমাদের আলফার মানটা কি আসবে? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তাই তো? মাইনাস ইউ বাই ভি, তার মানে স্রোতের বেগ নিচে হবে হচ্ছে মাঝির বেগ, তার মানে -5/10, তাই না? এটা কত আসবে? 120 ডিগ্রি আসবে। তাহলে আলফার মানটা পেয়ে গেলাম। এখন আমাদের মেইনলি প্রস্থটা বের করতে হবে। তাহলে আমাদের প্রস্থের ইকুয়েশনটা কি বলো? s ইকুয়াল টু বিটি, তার মানে d ইকুয়াল টু v এর যে অংশটা হচ্ছে তাকে নদীকে পার করে সেটা হচ্ছে সাইন আলফা, তাই না? তাহলে v সাইন আলফা ইনটু t, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, বলো এখানে v এর মানটা কত ছিল? v এর মানটা হচ্ছে 10, তার মানে 10 ইনটু সাইন 120 ইনটু টি, সেটা কত বলো তো? যদি আমরা এখানে খেয়াল করে দেখো, মিটার পার সেকেন্ডে কিন্তু দেওয়া, তার মানে আমাদের 1 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাই তো? সেটা আসবে কত? 3600 এত মিটার হবে। আচ্ছা, এখানে যদি আমরা সরাসরি কিলোমিটারে বের করতে চাই তাহলে কি করতে হবে? এটাকে জাস্ট 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তাহলে কিলোমিটারে বের হয়ে যায়, তাই না? মানে সরাসরি আমরা করতেছি আর কি। এই মানটা কত আসবে? 31.176 এত কিলোমিটার। তুমি চাইলে আগে মিটারে বের করে 1000 দিয়ে ভাগ করতে পারো, সেম জিনিসই আসবে। দেখি এটা কোথাও আছে কিনা। দেখো অপশন বি তে কিন্তু আছে, হ্যাঁ, কাছাকাছি মানটা ধরলাম। যেহেতু আমি বললাম এই প্রশ্নগুলো কিন্তু সংকলিত প্রশ্ন, তাই না? তার মানে এখানে কিন্তু অপশনে কম বেশি একটু ঝামেলা থাকতে পারে। আমাদের জাস্ট কথাটা হচ্ছে আমরা বেসিক গুলো বুঝবো, প্রশ্নগুলো আমরা সলভ করতে পারি কিনা সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয় আর কি। চলো তাহলে আমরা আগেই কি বলছি দেখো, একটি বিন্দু বস্তুর জড়তার ভ্রামক দেওয়া আছে, মানে এখানে মেইনলি ইনার্শিয়া দেওয়া আছে, তারপর কৌণিক বেগটা দেওয়া আছে মানে ওমেগা দেওয়া আছে এত, ওকে। এখন বলছি কি কৌণিক গতিশক্তি কত হবে, তার মানে আমাদের কৌণিক গতিশক্তির সূত্রটা কি? ধরো আমরা চিন্তা করলাম হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, তাই না? এমভি স্কোয়ার করে মতো করে মনে রাখতাম আর কি। এখানে দেখো আমাদের আয়ের মানটা কিন্তু বলা আছে 5 এসআই ইউনিটে দেওয়া, ওকে। ওমেগার মানটা বলা আছে 65 এসআই ইউনিটে দেওয়া। এটা করলে কিন্তু আমাদের উত্তর চলে আসে। তাহলে উত্তর কত আসবে? 1.0562 ইন্টু 10⁴, হ্যাঁ, এত জুল আসে। আমি কিসে জানতে চাচ্ছি বলতো? কিলো জুলে জানতে চাচ্ছি। তার মানে মানটা আসবে হচ্ছে 10.562 এত কিলো জুল, তাই না? রাইট? আমরা কি করলাম? 1000 দিয়ে ভাগ করলাম আর কি। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন সি। বুঝতে পারলাম? চলো আগাই। একটি বস্তু 60 সেন্টিমিটার/সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় একটি স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগটা কত হবে? এখানে যেটা আমরা ভুল করে সেটা হচ্ছে আমরা সূত্র ডিরাইভ করতে যাই, হ্যাঁ। তো সূত্র ডিরাইভ করতে গেলে কিন্তু আমরা ভেজালে পড়বো, অনেক ঝামেলা। আচ্ছা, খেয়াল করে দেখো কিভাবে ঝামেলা। যেহেতু বলছে এটা হচ্ছে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, বলো তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে কি কি জিনিস স্থির থাকে, কি কি জিনিস সংরক্ষিত থাকে? ভরবেগ সংরক্ষিত থাকবে এবং গতিশক্তি সংরক্ষিত থাকবে। অর্থাৎ বিষয়টা কিরকম আসে? m1u1 প্লাস m2u2, হ্যাঁ, ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা। আর কি? গতিশক্তি সংরক্ষিত, তার মানে হাফ এরকম হাফ m2u2 স্কোয়ার ইকুয়াল টু হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার, তাই না? এখন এই যে দুটো ইকুয়েশন আমাদের বের হইলো, এই দুটো ইকুয়েশনকে আমরা ইউজ করে আমরা কি করব?
আদি বেগগুলোর মাধ্যমে শেষ বেগগুলোকে আমরা প্রকাশ করতে পারি, তাই তো? তাহলে চিন্তা করে দেখো আমাদের শেষ বেগ এখানে কতগুলো আছে, দুইটা, তাই না? v1 v2, তাই না? আমাদের দুইটা ইকুয়েশন আছে, আমাদের আননোন রাশি কিন্তু দুইটা আছে, তার মানে এটা কিন্তু খুব সহজেই সলভ করা যায়, ক্যালকুলেটরের মাধ্যমে তুমি করো, সমস্যা নাই। বাট তুমি যদি সরাসরি ফর্মুলা আকারে মনে রাখো তাহলে কিন্তু আরো ভালো হয়। ফর্মুলা আকারে মনে রাখতে পারলে কিন্তু আরো বেটার হয়। তাহলে আমাদের ফর্মুলাটাকে আমি লিখে দিই। আমাদের v1 এর মানটা কত আসে, m1 মাইনাস m2 u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এরকম ভাবে v2 এর কিন্তু একটা মান আসে, m2 মাইনাস m1 u2 প্লাস 2m2, এরকম একটা মান আসে। সো এটা আমাদের দেখার বিষয় না, তোমরা চাইলে দুইটা ফর্মুলাই মনে রাখতে পারো। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু আমরা সরাসরি এই ফর্মুলাগুলাই ইউজ করব। আসলে আমরা ভ্যালুগুলো বসাই দিই। প্রথম বস্তুর বেগ, ভর আর কি, সেটা হচ্ছে 2.5 কেজি, তাই না? 2.5 কেজি। দ্বিতীয় বস্তুর ভরটা কত বলো, 0.5 কেজি, 0.5 কেজি। প্রথম বস্তুর বেগটা কত বলো, 60 সেন্টিমিটার পার সেকেন্ড, অপশনে সেন্টিমিটার পার সেকেন্ডে দেওয়া। আর দেখো দ্বিতীয় বস্তুর কিন্তু কোনো বেগ ছিল না আর কি, দেখো সেটা কিন্তু স্থির, মানে u2 এর মান কিন্তু 0, তার মানে এই মানটা কিন্তু 0 চলে আসবে, ডিভাইডেড বাই m1 প্লাস m2, তার মানে 2.5 প্লাস 0.5। ওকে, এত সেন্টিমিটার পার সেকেন্ড, এটা কত আসে, 40 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে উত্তর। দেখি কোথাও আছে কিনা, অপশন সি। ওকে, বুঝতে পারলাম, চলো আগাই। দেখো এখানে কিন্তু একটা সিস্টেম দেওয়া আছে, বলছে এটা পর্যায়কাল কত, তার মানে এটার আমাদের তুল্য স্প্রিং ধ্রুবকটা বের করতে হবে। এটা তোমরা মনে রাখবা যে যদি আমাদের স্প্রিং এর এরকম ভাবে কম্বিনেশন থাকে, সিরিজ এবং প্যারালাল, সেটাকে আমরা ধারকের মতো চিন্তা করবো, তাই না? রোধ আর ধারক ছিল উল্টা, বাট ধারক আর স্প্রিং কিন্তু তুমি একই রকম চিন্তা করতে পারো। এরকম বিষয়টা দেখো, এই যে দুইটা স্প্রিং এখানে দেওয়া আছে, এই দুইটা কি আছে বলতো, সমান্তরালে যুক্ত আছে। ধারকের ক্ষেত্রে আমরা সমান্তরালে থাকলে কি করতাম, যোগ করতাম। এই সিস্টেমের সাথে কিন্তু এই যে ধারকত্বটা 80, ওটা কিন্তু আবার সিরিজে আছে, তাই না? তাহলে ধারকের ক্ষেত্রে আমরা কি করতাম, সিরিজ থাকলে ইনভার্স করে যোগ করতাম, তাই না? এখানে আমরা সেই কাজটাই করব। তাহলে আমরা কি করবো, প্রথমে 120 এবং 120 কে যোগ করে দিব, তাই তো? তাহলে কত পাচ্ছি আমরা, 240 পাচ্ছি। তাহলে মানে এই সিস্টেমে মেনলি আমাদের তুল্য ধ্রুবকটা কত পাওয়া যাচ্ছে, 240 এত নিউটন পার মিটার। ওকে, সমান্তরালে থাকলে আমরা যোগ করব ধারকের মতো, তার সাথে কিন্তু 80টা আমাদের কিসে আছে, সিরিজ আছে। তার মানে আমি যদি এখানে এখন ইকুইভ্যালেন্টটা বের করতে চাই, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সেটা কত আসবে, গুণফল বাই যোগফল, তাই তো? তার মানে 240 ইন্টু 80 ডিভাইডেড বাই 240 প্লাস 80, হ্যাঁ, এত নিউটন পার মিটার। এটা যদি হিসাব করি তাহলে আমাদের চলে আসে 60। ওকে, বলছে কি, বলছে হচ্ছে পর্যায়কাল বের করো, মানে টি এর ভ্যালুটা বের করো। তাহলে আমাদের টি এর ফর্মুলা কি ছিল বলো, টি এর ফর্মুলা ছিল হচ্ছে 2 পাই রুট m বাই কে, তাই না? এরকম ছিল, 2 পাই রুট m বাই কে। m কি, এই ঝুলন্ত বস্তুটার ভর। আচ্ছা, বসাই দিই তাহলে। তাহলে 2 পাই, m এর মানটা হচ্ছে 10 আর কে এর মানটা হচ্ছে 60, তাই না? তাহলে এত সেকেন্ড আমাদের পর্যায়কাল চলে আসবে। তাহলে এখানে ইকুয়েশনটা মানে মানটা আসবে হচ্ছে 2.565 এত সেকেন্ড। তাহলে এটাই আমাদের উত্তর। ওকে, এই যে দেখো অপশন বি। বুঝতে পারলাম তো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু বিগত বছরের একটা প্রশ্নই মেনলি দিয়ে দিচ্ছে টিচাররা। চলো আগাই। এরপর কি বলছে দেখো, আমাদের শেষ প্রশ্ন, হ্রদের তলদেশে অবস্থানরত একটি বেলুনের আয়তন ভূপৃষ্ঠের আয়তনের ভূপৃষ্ঠে আসলে 8 গুণ হয়, তাই না? রাইট। তারপর হ্রদের নিচে চাপ বেশি, ভূপৃষ্ঠে চাপ কম, ব্যস্তানুপাতিক হলে হ্রদের নিচে আয়তন কম, ভূপৃষ্ঠে আয়তন বেশি। কত হয়, সেটা 8 গুণ হয়। হ্রদের গভীরতা মেনলি আমাদের বের করতে হবে, তাহলে নিশ্চয়ই আমি বয়লের সূত্র অ্যাপ্লাই করবো, তাপমাত্রা আমি কনস্ট্যান্ট ধরবো আর কি। আমাদের ফর্মুলাটা কি ছিল, P1V1 ইকুয়াল টু P2V2, রাইট। আচ্ছা, আমি চিন্তা করলাম পিটা হচ্ছে নিচের অবস্থা, তলদেশের অবস্থা, সেখানে মিলে কি হবে, সেখানে কিন্তু বাতাসের চাপ প্লাস আমরা এইচ রো জি ক্যালকুলেট করি, তাই না, তরলের চাপ। আচ্ছা, V1টাকে আমরা কি চিন্তা করলাম, সেটা কিন্তু আমরা ভি চিন্তা করলাম। P2 কোনটা, সেটা হচ্ছে বাতাসের চাপ, রাইট, ইনটু সাথে আমরা V2 নিব। V2 কি, সেটা হচ্ছে V এর 8 গুণ, তাই না? দেখছো 8 গুণ কিন্তু বলছে,
সো আমি যদি আগে ভি ধরতাম, এখন কিন্তু সেটা কত চলে আসবে, 8V চলে আসবে। গেল। তাহলে এখন আমাদের মেইনলি প্রেসারের মানটা যদি আমি বসাই দিই, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো বিষয়টা কিরকম। আসো তাহলে আমরা ভ্যালুটা বসাই দিই। দেখো এটা হচ্ছে 1.013 10⁵ প্লাস এইচ এর মান আমি জানি না, রো এর মান হচ্ছে 1000, তাই তো, পানির ঘনত্ব, জি এর মান হচ্ছে 9.8। আচ্ছা, এখন দেখো এখানে প্রেসারের মানটা আবার হচ্ছে 1.013 ইন্টু 10⁵, তাই না, ইন্টু কত হবে বলতো, 8। ভিভি কিন্তু কাটা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা খুব ইজিলি চাইলে এই এইচ এর মানটাকে বের করে আনতে পারি, এই মানটাকে আমরা চাইলেই বের করে আনতে পারবো। তাহলে এইচ এর মান আসে 72.357 এত মিটার। ওকে, তাহলে দেখো এটা কিন্তু অপশন বি এর সাথে সর্বাধিক মিল সম্পন্ন হইলো, তাই উত্তর হচ্ছে অপশন বি। তাহলে এই ছিল আমাদের ফিজিক্সের 33টা প্রশ্ন। একদম সহজভাবে তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করছি। কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবা। ইনশাআল্লাহ আমরা সামনে আরেকটা প্রশ্নের সলভ নিয়ে আলোচনা করব। ওকে, ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।